সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 40। ভোলার চরফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 40 নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এবারে জানাবো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 1971 সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এদিকে সীমান্তে ব্যাগে রাখা বিদেশি পিস্তল সহ গুলি উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জানাবো ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রনি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি অনেক আগে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় ১.৫ মাস ধরে তিনি প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে প্রচারণা চালাতেন। এবারে থাকছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভার কেয়ার ছাড়লেন ওসমান হাদি। বেশ কয়েকদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার দুপুরে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রীকন্যাকে গণভবনে নিয়ে তার পরশমাখা স্নেহ বোঝাতেন, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ সেই সান্ত্বনা চায় না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 40। ভোলার চরফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত 40 নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সকাল 10টায় জিন্নাগর ৯ নং ওয়ার্ডের চকবাজারে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতা এবং জামায়াত নেতাদের বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের ১১ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাক্টিভিস্ট, ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মৌলানা মীর শরীফ অভিযোগ করে বলেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাদের মারধর করে। পরে নেতাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে জামায়াতের 25 নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, ঔষধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির 15 নেতাকর্মী আহত হয়েছেন। সোহেল বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 1971 সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। গোলাম পরোয়ার বলেন, বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ভারতীয় তাবেদার নানাভাবে জামায়াতে ইসলামীকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে থাকে, কিন্তু ইতিহাস এখন বহু তথ্য এবং বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কারণ 16 ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ড হলো। তিনি যুক্তি দেন, 8 ডিসেম্বর বিজয়ের আগে ভারতের 36 সেনা ঢাকায় অবতরণ করেছিল। রেকর্ড আছে, তখন রাজধানী ঢাকা সহ পূর্ব পাকিস্তান ভারতের সেনাদের নিয়ন্ত্রণে। সেই সময় পাকিস্তানের সৈন্য রাজাকার আলবদর, স্বাধীনতা বিরোধী যাদেরকে বলা হয়, ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় সেনারা যখন পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল, তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ, নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে ব্যস্ত ছিল। কে কাকে খুঁজে হত্যা করবে, নিজেদের বাঁচাতেই তো তারা ব্যস্ত ছিল। তিনি আরও বলেন, 8 ডিসেম্বর বিজয়ের আগে ভারতের 36 সেনা ঢাকায় অবতরণ করেছিল, রেকর্ড আছে। জামায়াতের এই নেতা দাবি করেন,
রাও ফরমান আলী ভারতের লেখকরা বলেছেন, ভারতীয় সৈন্যরা যখন ঢাকা সহ পূর্ব পাকিস্তান নিয়ন্ত্রণে নিল, পাকিস্তান সেনাবাহিনী 14 ডিসেম্বর আত্মসমর্পণ করতে চেয়েছিল। ভারতীয় সেনাপ্রধানের ইচ্ছা আরও 2 দিন পিছিয়ে 16 ডিসেম্বর আত্মসমর্পণের দিন ঠিক করা হয়। সীমান্তে ব্যাগে রাখা বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ 53 ব্যাটালিয়নের অধীনে মনোহরপুর বিওপির একটি দল সদর উপজেলার গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করানোর পরিকল্পনা করছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক 1 কিলোমিটার ভিতরে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় 2টি মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের বহনকৃত একটি ব্যাগ মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি 4টি পিস্তল, 9টি ম্যাগজিন এবং 24 রাউন্ড গুলি পাওয়া যায়। বিজিবি আরও জানায়, দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র এবং গোলাবারুদ পাচারের চেষ্টা অব্যাহত আছে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রনি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি অনেক আগে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় 1.5 মাস ধরে তিনি প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে প্রচারণা চালাতেন। তবে তিনি এখন সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন, যার ফলে তার প্রচারণাও বন্ধ হয়ে পড়ে। এবার তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি ভোট চাইছেন ওসমান হাদির জন্য। রোববার তিনি ঘোষণা দিয়েছিলেন হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেছেন। বিষয়টি তিনি জানান ফেসবুকে। তিনি লিখেন, ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটার যোগ এবং তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম। হাদির জন্য বহু মানুষ দোয়া করছে বলে জানিয়েছেন রনি। তিনি বলেন, বিশ্বাস করেন ভাই, মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে এই যে একই কথা শুনতে পাচ্ছি। এই দৃশ্য দেখেই রনি বিশ্বাস করতে শুরু করেছেন ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন। তার কথা আমার ভেতরের আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আল্লাহ ওসমান হাদিকে ফিরিয়ে দিবেন। সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভার কেয়ার ছাড়লেন ওসমান হাদি। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি শুক্রবার বেশ কয়েকদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার দুপুরে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বড় 2 ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্কে অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা এবং হার্টবিট বাড়ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে নতুন করে আজ পর্যন্ত তার শারীরিক অবস্থার সম্পর্কে মেডিকেল টিম কোনো তথ্য প্রকাশ করেনি। রক্তচাপ এবং হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে।